আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তো গতদিন আমরা মোটামুটি এই নিউটনের মেকানিক্সের ওয়ান শটের জন্য এই 51 নাম্বার পর্যন্ত দেখছিলাম। তো আজকে দেখি 52 নাম্বার থেকে আবার শুরু করি। যে 52 নাম্বারটাতে এরকম বলছে যে একটি মেশিন গান থেকে প্রতি সেকেন্ডে এন সংখ্যক বুলেট নির্গত হয়। ভালো কথা। তো বলছে প্রতিটি বুলেটের ভর এম কেজি, প্রতিটি বুলেটের ভর এম কেজি। ধরি এটা একটা বুলেট, অ্যান্ড বলছে কি প্রতিটি বুলেটের ভর এম কেজি। তো বলছে যে এর বেগ ভি মিটার পার সেকেন্ড। তারপর বলছে মেশিন গানের উপর প্রযুক্ত বল কত, মানে প্রযুক্ত টোটাল বলটা কত। এখন আমরা জানি এফ ইকুয়াল টু এম, এফ ইকুয়াল টু এম এ। এখন এটা কি, এটা হচ্ছে ত্বরণ। ত্বরণটা কি? বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হারটাই হচ্ছে ত্বরণ। তো এখানে খেয়াল করো, বলছে কি প্রতি সেকেন্ডে, মানে অলরেডি এখানে হার হিসেবে বলে দিছে এম ভি ডিভাইডেড বাই টি। এখানে টি এর মানটা হবে কত? 1। যেহেতু প্রতি সেকেন্ডে বলছে, তাহলে এখান থেকে আমরা পাই কি এম ভি। কয়টার জন্য? একটা বুলেটের জন্য। তাহলে এন সংখ্যক বুলেটের জন্য কি হবে? এন এম ভি। তাহলে এখানে 52 নম্বরে অ্যান্সার হবে ক নাম্বারটা, এম এন ভি। তারপরে 53 নাম্বার, যে জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতির ভিত্তি কি। এখন জেট ইঞ্জিন বা রকেট কিভাবে কাজ করে? রকেট বা জেট ইঞ্জিন উভয়টাই কিন্তু পিছনের দিকে কিছু ভর নিক্ষেপ করে, আর তার প্রতিক্রিয়া স্বরূপ রকেট বা জেট ইঞ্জিনটা সামনের দিকে আগায় যায়। সো এই ক্ষেত্রে কি হবে যে রৈখিক ভরবেগের নিত্যতা সূত্রটাই পালন হয়। এখন এখন রৈখিক ভরবেগের নিত্যতা সূত্রটা একবার রিমাইন্ড করাই দিই। রৈখিক ভরবেগের নিত্যতা সূত্রটা এরকম ছিল যে এম ওয়ান ভি, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইজ ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। এখন রকেট অ্যাকচুয়ালি এতটা সহজে উড়ে না, এখানে কিছুটা ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনের ব্যাপার স্যাপার থাকে। যেহেতু রকেটের ভরটা যত যায়, মানে রকেটের ভিতরে তো একটা জ্বালানি থাকে, জ্বালানিটা পিছনের দিকে ছড়ে বিধায় রকেটটা উপরের দিকে যায়। সো যখন ছড়ে তখন কিন্তু রকেটের ভরটা কমতে থাকে। সো এত ইজিলি করা যায় না, জাস্ট ভরবেগের নিত্যতা সূত্রটা দেখালাম। তাহলে 53 নামে অ্যান্সার হবে অপশান সি। তারপর 54 নাম্বার, যে 20 মিটার উঁচু হতে একটি বল ফেলে দেয়া হলো, ঠিক আছে। তারপর বলছে নিচে বাড়ির মধ্যে 1 মিটার ঢুকে থেমে গেল, এক্ষেত্রে কি হবে? দেখো 1 মিটার ঢুকে থেমে গেল। এখন আমরা জানি যে দেখো এই সংঘর্ষ কয় রকমের হতে পারে? দুই রকমের, একটা হচ্ছে স্থিতিস্থাপক আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক। এখন স্থিতিস্থাপকের ক্ষেত্রে হয় কি, স্থিতিস্থাপকের ক্ষেত্রে কখনোই দুইটা বস্তু একটা আরেকটার সাথে জুড়ে যাবে না। যেমন এখানে দেখো যে বলটা বালির ভিতরে পড়ে থেকে গেল, মানে বালির সাথে যার সাথে সংঘর্ষ হয়েছে তার সাথেই লেগে থেকে গেছে। এটা কখন স্থিতিস্থাপক না, এটা অলওয়েজ অস্থিতিস্থাপক। আর যদি না লাগে বা বিকৃত না হয়, যে ধরো দুইটা মার্বেল একটা আরেকটাকে আঘাত করছে, দেন একটা আরেকটার বল বিনিময় করছে, মানে কোনো আকৃতি বিকৃতি হয় নাই, তারপরে আবার দেখা যাচ্ছে একটা আরেকটার সাথে জোড়াও লেগে যায় নাই, জাস্ট ধাক্কা লাগছে, সেক্ষেত্রে সেটা হবে স্থিতিস্থাপক সংঘর্ষ। সো এখানে কি হচ্ছে? অস্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে। আর আমরা জানি যে অস্থিতিস্থাপক সংঘর্ষের জন্য গতিশক্তিটা সংরক্ষিত থাকে না, শুধুমাত্র ভরবেগটা সংরক্ষিত থাকে। সো এই ক্ষেত্রে 54 নম্বরের ক্ষেত্রে অ্যান্সার হবে যে কেবলমাত্র ভরবেগ সংরক্ষিত থাকবে। তারপর 55 নম্বর, যে 0.5 কেজি ভরের একটি ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে লম্বভাবে একটি ব্যাটকে আঘাত করলো এবং বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে প্রতিক্ষিপ্ত হলো। সো বলের দ্বারা ব্যাটের উপর প্রযুক্ত বলের ঘাত কত? বলের ঘাত এখানে চাইছে। আচ্ছা, বলের ঘাতের একটা লম্বা সূত্র আমি দিব, এটা মনের খাতায় স্মৃতির পাতায় লিখে দাও, এটা তোমাদের সারা জীবন কাজে দিবে, ইভেন ভার্সিটি যেও কাজে দিবে। বলের ঘাত, এটাকে জে দিয়ে প্রকাশ করা হয়, জে ইকুয়াল টু এফ ডেল টি, মানে সময়ের পরিবর্তন, আর ভরবেগের পরিবর্তন, মানে এফ ডেল টি এটাই হচ্ছে ভরবেগের পরিবর্তন। অ্যাকচুয়ালি এটা ডেরিভেটিভ করে দেখানো যায়, আমি একবার দেখাই দিই। যদি এম এফ সমান কি এম এ সমান আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইন্টু টি। টি আর ডেল টি এখানে একই জিনিস মেন করে, সো টি কাটাকাটি যায়, দেন কি থাকে এম ভি মাইনাস ইউ। এই এম ভি মাইনাস ইউটাকে আমরা লিখতে পারি পি টু মাইনাস পি ওয়ান হিসাবে, অথবা এম ভি মাইনাস ইউ হিসাবে।
তাহলে বলের ঘাতের সূত্র কি পেলাম, যে ইকুয়াল টু এফ ডেল টি পি টু মাইনাস পি ওয়ান এম ভি মাইনাস ইউ। এটা টোটালটাই মাথায় রাখলে তোমাদেরকে অ্যাডমিশনে মারাত্মক লেভেলে হেল্প করবে, কারণ এই টাইপের প্রশ্ন বহুত আছে। তো দেখো যে কি বলছে, 0.5 কেজি ভরের একটি ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে লম্বাভাবে একটি ব্যাটকে আঘাত করবে, কি কত বলের ঘাতটা কত, যে ইকুয়াল টু কি এম ভি মাইনাস ইউ। তাহলে এম কত 0.5, শেষ বেগ ভি কত 20, আদি বেগ ইউ কত 30 মাইনাস 30, ক্যালকুলেট করলে আছে 0.5 20 মাইনাস 30 মাইনাস 5 মিটার পার সেকেন্ড। অ্যান্সার হবে -5, না -5 দেয়নি, এটা অ্যাকচুয়ালি ভুল। কেন ভুল, কারণ খেয়াল করো যে ধরি এটা সেই ব্যাট, $90 কোণে লাগছে, ধরি এই 90 ডিগ্রি কোণে বলটা এসে আঘাত করছে। তো এই যে আঘাত করছে তারপরে আবার একদম বিপরীত দিকে ফিরে আসছে, আবার ওই লাইনে ফিরে আসছে। আমি জাস্ট বোঝার সুবিধার জন্য আর একটা লাইন এঁকে দেখালাম। তো এই দিকে যখন গেছে তখন বেগ কত ছিল 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার কি অ্যাকচুয়ালি প্লাস 30 মিটার পার সেকেন্ড। যখন ফিরে আসছে তখন মানে এইদিকে গেলে আমরা সেটাকে প্লাস ধরছি, আর তার বিপরীত দিকে আসলে সেটাকে আমরা মাইনাস ধরবো, তার মানে -20 মিটার পার সেকেন্ড। এখন খেয়াল করো যে এখন কি হয়, এটা তো অ্যাকচুয়ালি রং, রাইট কোনটা, রাইট হচ্ছে যে জে ইকুয়াল টু এম হচ্ছে 0.5 ভি মাইনাস ইউ, ভি কত 30 মাইনাস -20। এই এখন এটা ক্যালকুলেট করলে আসবে সম্ভবত 30 প্লাস 20 25 নিউটন কেজি মিটার পার সেকেন্ড আর কি, এটাকে কি নিউটন বলা যায়, এফ টি না নিউটন সেকেন্ড, হ্যাঁ নিউটন সেকেন্ড, বলের ঘাতের একক হবে নিউটন সেকেন্ড। তাহলে অ্যান্সার হবে 25। এই জায়গাটাতে কেয়ারফুল থাকবে, এটাতে কিন্তু অনেকে মিস করে যে ভাবে যে 5 মিটার পার সেকেন্ড হবে, বাট না, এটা অ্যাকচুয়ালি রং। রাইট হচ্ছে এটা, যে ইকুয়াল টু বেগের যদি হয় টোটালটা ঘুরে আসে সেক্ষেত্রেও সেটা হিসাব করবো। এখন অ্যাডমিশনে কিন্তু একটু পেঁচাই দিতে পারে, ডাইরেক্ট যে ঘুরে আসবে এটা নাও দিয়ে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট কোণে গেছে, সে কোণটাকে আমরা উপাংশ হিসেবে ধরে নিয়ে হিসাব করবো। সম্ভবত বুয়েটের কোনো এক এসে ইয়ারে আসছিল, যখন ইঞ্জিনিয়ারিং প্রশ্ন সলভ করবো তখন ইনশাআল্লাহ আমি ওটা সলভ করে দেখাবো। তারপরে দেখি যে 56 নম্বর 56, সুষম গতিবেগ চলন্ত একটি বস্তুর ওপর, সুষম গতিবেগ মানে একটা বস্তু যে বেগে চলতেছে সে বেগে চলতে আছে, না বেগ কমতেছে না বেগ বাড়তেছে। তার মানে কি, তার ওপর নেট বল 0। যদি নেট বল এফ কিছু একটা থাকে তাহলে এফ ইকুয়াল টু এম এ, এই যে একটা ত্বরণ থাকবে। বাট এখানে কি বলছে যে সুষম বেগে চলতেছে, তার মানে কি ত্বরণ নেয় মানে কি নেট বল 0, তার মানে অ্যান্সার হবে অপশান খ নাম্বার। তারপর 57 নাম্বার, কোনটি বলের ঘাতের মাত্রার সমীকরণ। বলের ঘাত যে ইকুয়াল টু কি দেখলাম এফ টি, এখানে কি লেখা আছে, হ্যাঁ এফ টি পি টু মাইনাস পি ওয়ান এম ভি মাইনাস ইউ, যে কোনোটা হতে পারে। তার মানে কি পি টু মাইনাস পি ওয়ানের দিকে যদি খেয়াল করি তাহলে ভরবেগের পরিবর্তন, এখন ভরবেগের একক কি, ভর বেগ কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটার অ্যান্সার কী হবে, কেজির জন্য ক্যাপিটাল এম, মিটারের জন্য এল, আর পার সেকেন্ডের জন্য পার টি, তার মানে অপশান ক নম্বর। তারপরে দেখি 58 নাম্বার, যে বলের ভ্রামকের সমীকরণ, এটা কি বলের ভ্রামকের সমীকরণ, টাউ ইকুয়াল টু আর ক্রস আলফা, ঠিক আছে, টাউ ইকুয়াল টু আই ইন্টু আলফা, ঠিক আছে, টাউ ইকুয়াল টু ডি এল ডিভাইডেড বাই ডি টি। মানে এটা কৌণিক ভরবেগের পরিবর্তন বুঝাইছে, যেমন যে রৈখিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, সেমভাবে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমানুপাতিক। তাহলে তিনটে ঠিক আছে, অ্যান্সার হবে অপশান ডি নাম্বার। তারপর 59 নাম্বার, যে কৌণিক ভরবেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কোনটি, কৌণিক ভরবেগ কৌণিক বেগ। এখন এখানে দুইটা অপশান আছে, খেয়াল করো যে একটা হচ্ছে এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, ঠিক আছে, এটা এই দুইটা তো ঠিক নাই, এই দুইটার কথা বাদ দিই, দাগি নাই দিই ওই দুইটাতে। আর একটা আছে কি এল সমানুপাতিক ওমেগা, এখানে এল সমানুপাতিক ওমেগা লেখা আছে, এই যে আমি জানি না ঠিকঠাক বুঝে যাচ্ছে কিনা, বাট এটা হচ্ছে এল সমানুপাতিক ওমেগা। এখন বলতে পারো যে ভাইয়া এই অ্যান্সার হবে অ্যাকচুয়ালি এল ইজ ইকুয়াল টু আই ওমেগা, কিন্তু এটাও তো হয় এল সমানুপাতিক ওমেগা।
হ্যাঁ ঠিক আছে, এল ইকুয়াল টু আই ওমেগা মানছি। সো এল ইকুয়াল টু ওমেগা কখন হবে, যখন আই মানে জড়তার ভ্রামকটা কনস্ট্যান্ট হবে। বাট এখানে এই কথা বলে দিচ্ছি জড়তার ভ্রামক কনস্ট্যান্ট বলে নাই, তাহলে আমরা দেখাবো অপশান ক নাম্বারটা। তারপরে 60 নাম্বার, যে কৌণিক ভরবেগের ক্ষেত্রে এল ইকুয়াল টু আর প্লাস পি, ঠিক আছে। কৌণিক ভরবেগ একটি ভেক্টর রাশি, ঠিক আছে। কৌণিক ভরবেগের একক কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। কৌণিক ভরবেগের একক, কৌণিক ভরবেগ আর ক্রস এফ, এক সেকেন্ড, আর ক্রস এফ, আর কি এম, এফ কি নিউটন, নিউটন কি নিউটন হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি হবে, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটা লিখে আছে পার সেকেন্ড স্কোয়ার হবে, তার মানে এটা হয় না। তাহলে অ্যান্সার হবে 1 আর 2, অপশান খ নাম্বার। কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড দেওয়া আছে, এটা কখনোই হয় না। তাহলে কি হবে, অপশান খ নাম্বারটা। তারপর 61 নাম্বার, যে ব্যাসার্ধ ভেক্টর উপযুক্ত বলের ভেক্টর গুণফলকে বলে। ব্যাসার্ধ ভেক্টর আর আর প্রযুক্ত বলের গুণফল, কি গুণফল, ক্রস গুণফল বলছি কি এখানে, হ্যাঁ ভেক্টর গুণফল বা ক্রস গুণফল, সেটাই কি বলবো আমরা, টর্ক বলবো। টর্ক টাউ ইকুয়াল টু আর ক্রস এফ। তারপর 62 নাম্বার, যে কোনটি কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এল ইকুয়াল টু ধ্রুবক, কৌণিক ভরবেগকে এল দিয়ে প্রকাশ করা হয়, এল ইকুয়াল টু এম ভি আর। যখন কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে তখন এল ইকুয়াল টু কী হবে, কনস্ট্যান্ট হবে। তারপরে দেখি 63 নাম্বার, যে চাঁদের কৌণিক দ্রুতি কত আছে, ঠিক আছে, এটা একটু সব পড়া লাগবে। প্রশ্ন কই, এই যে একটা উদ্দীপক দিছে সুন্দর, যেরকম যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, ধরি এটা পৃথিবী, এটা হচ্ছে সেই চাঁদ, অরবিটালকে কেন্দ্র করে ঘুরতেছে, অরবিটালকে কেন্দ্র করে না, অরবিটাল বরাবর ঘুরতেছে। যাও, তারপরে দেখি যে কি চাইছে, চাঁদের কৌণিক দ্রুতি মানে কি চাইছে, ওমেগা চাইছে। ওমেগা ইকুয়াল টু কি জানি আমরা, 2π ডিভাইডেড বাই টি। 2π তো কনস্ট্যান্ট মান আমাদের মুখস্থ। টি পর্যায়কাল, পর্যায়কাল কত, এখানে কি বলছে 27.3 দিনে একবার প্রদক্ষিণ করে, একবার টোটালটা ঘুরে আসতে কত সময় লাগে, 27.3। তার মানে এটা হবে 2π ডিভাইডেড বাই 27.3। আচ্ছা লিখে দেখায়, 27.3 ইন্টু একদিনে কত ঘন্টা, 24 ঘন্টা। এক ঘন্টায় কত সেকেন্ড, 3600 সেকেন্ড, 3600। তাহলে আলটিমেটলি কত পাই, 2π ডিভাইডেড বাই 27.3 ইন্টু 24 ইন্টু 3600। এটা ক্যালকুলেট করলে আছে 2.66 ইন্টু 10⁻⁻6, এত রেড পার সেকেন্ড। তাহলে এখানে অ্যান্সার হবে 2.66 ইন্টু 10⁻⁻6 রেড পার সেকেন্ড। 64 নাম্বার, যে চাঁদের রৈখিক বেগ কত। রৈখিক বেগ কত, রৈখিক বেগ সমান কি জানি আমরা, ভি ইকুয়াল টু ওমেগা আর। ওমেগা কত পেলাম, 2.66 ইন্টু 10⁻⁻6 ইন্টু আর, আরটা কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত 3.84 ইন্টু 10⁻5 কিলোমিটার, 3.84 ইন্টু 10⁻5 কিলোমিটার। কিলোমিটারটাকে আমি মিটারে প্রকাশ করলাম না কেন, কারণ অপশানের দিকে খেয়াল করো, অপশানে কিলোমিটার পার সেকেন্ডে আছে, তার জন্য আমি সেটাকে মিটারে প্রকাশ করি না, আমি কিলোমিটারে রেখে দিচ্ছি। সেটা ক্যালকুলেট করলে আসবে ইন্টু 3.84 ইন্টু 10⁻5, 1.0229, 1.0229 এত কিলোমিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার কী হবে, 1.022 কিলোমিটার পার সেকেন্ড, অপশান ডি নাম্বার। পরের প্রশ্ন যাই, দেখি কি বলছে, যে কৌণিক বেগ ওমেগা, ওমেগা ইকুয়াল টু 2πn, ঠিক আছে। ওমেগা ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর, ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা আর, তাহলে ওমেগা ইকুয়াল টু ভি বাই আর বলাই যায়, ঠিক আছে। তাহলে তারপরে ওমেগা ইকুয়াল টু 2π/t, ঠিক আছে, সব পরে ঠিক আছে। তারপর 66 নাম্বার, কৌণিক গতিসূত্র সম্পর্কিত সমীকরণ কোনটা, tan θ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, ঠিক আছে। এল ইকুয়াল টু আই ওমেগা,
এল ইকুয়াল টু আই ওমেগা ঠিক আছে, টাউ ইকুয়াল টু আই আলফা এটাও ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে অপশান ডি নাম্বার। তারপরে বলছে কি 67 নাম্বারে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমান। যেমনই যে রৈখিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, সেরকমই কৌণিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত টর্কের সমানুপাতিক। তারপরে বলছে কোনটি সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য হচ্ছে যেটা I ইকুয়াল টু IG প্লাস MH স্কোয়ার। এটা মিন করে এরকম যে কোনো একটা বস্তু, ধরো এটা জড়তার ভ্রামক, এই সেন্টার থেকে জড়তার ভ্রামক IG ইকুয়াল টু কি MR স্কোয়ার। এখন যদি আমি এই বিন্দু থেকে ঠিক H দূরত্বে, এই জায়গাটুকু হচ্ছে H, ঠিক H দূরত্বে যদি এইখান থেকে সেমভাবেই নির্ণয় করতে চাই, জড়তার ভ্রামক নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমরা ইউজ করব এই সূত্রটা যে I ইকুয়াল টু IG প্লাস MH স্কোয়ার। তো এই হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। আবার এইটাতে ভুল করো না, L ইকুয়াল টু IX প্লাস IY, এটা না, আরে এটা তো L ইকুয়াল টু IX প্লাস IY, এটা তো কোনো সূত্রই নাই। তাহলে অ্যান্সার কী হবে? অপশান সি নাম্বার, I ইকুয়াল টু IG প্লাস MH স্কোয়ার। তো এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। আরেকটা কিন্তু আছে লম্ব অক্ষ উপপাদ্য, আরেকটা। সো লম্ব অক্ষ উপপাদ্যটা এরকম যে IX ইকুয়াল টু IY প্লাস IZ, অথবা IY ইকুয়াল টু IX প্লাস IZ হিসেবেও লিখতে পারো, যখন তোমার যেটা যেভাবে প্রয়োজন মনে হবে সেভাবে করবা। এগুলো অ্যাকচুয়ালি বেসিকের ক্লাস, এখানে যেহেতু অনশর্টে পড়াইতেছি তার জন্য বেসিকের দিকে আমি আর যাবো না। এটা বেসিকে যখন আমি লেকচার দেবো তখন ইনশাল্লাহ এটা পড়াই দেবো। তারপরে 69 নাম্বার যে কেন্দ্রমুখী বল একটি কার্যহীন বল। হ্যাঁ, কেন্দ্রমুখী বল একটি কার্যহীন বল। ধরো এই সেন্টারটাকে কেন্দ্র করে কোনো একটা বস্তু ঘুরতেছে, এই বিন্দু থেকে শুরু করে আবার ওখানে আসছে, আবার ওখানে আসছে, সেখানে কি কোনো কাজ হবে? কাজ হবে না, তার জন্য এটা কি কার্যহীন বল। সো ঠিক আছে, প্রথম নম্বর অপশান। দ্বিতীয় নম্বর অপশান যে একটি বস্তুর গতিপথের দিকে ক্রিয়া করে, না গতিপথের দিকে ক্রিয়া করে না, গতিপথটা এদিকে, কিন্তু বলের ক্রিয়াটা হয় কেন্দ্রের দিকে, কখনোই গতিপথের দিকে ক্রিয়া করে না। তাহলে 2 নম্বর অপশান ঠিক নাই। 3 নম্বর অপশান কি, এর মান mv স্কোয়ার বাই আর। হ্যাঁ ঠিক আছে, যে কেন্দ্রমুখী বলের মান mv স্কোয়ার বাই আর হবে। এটা কে বলেছিল? বিজ্ঞানী বোর। 70 নাম্বার যে রাস্তার ব্যাংকিং নির্ভর করে কিসের উপর? গাড়ির ভরের উপর? না, কখনোই না। কারণ দেখি যে আমরা জানি কি tan থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, ব্যাংকিং এর ক্ষেত্রে ভি স্কোয়ার বাই আর জি। এটা হচ্ছে এই যেরকম, এই সে রাস্তা, এই যে নির্দিষ্ট কোণটা হইতেছে থিটা, ভি স্কোয়ার হচ্ছে গাড়ি যে বেগে আসবে, আর হচ্ছে এইটার সেন্টারের ব্যাসার্ধ, এই যে এটা আছে, সার্কেলটা আছে, এটার ব্যাসার্ধ হচ্ছে আর জিতে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এই যে সামান্য একটু বাঁকা হয়ে যাবে না, এই বাঁকা হয়ে যাবে, তখন এই গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য একটা নিচের দিকে বল অনুভব করবে, আর মানে একটা, হ্যাঁ নিচের দিকে একটা বল অনুভব করবে, আর কেন্দ্রের দিকে আর একটা বল অনুভব করবে। সো এটার জন্য tan থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর যেটা ইউজ করে। তো এখানে খেয়াল করে যে কোনো এম নাই, কোনো ভর নেই, তাহলে গাড়ির ভরের উপর সেটা ডিপেন্ড করে না। কিসের উপর ডিপেন্ড করে? দ্রুতি ভি আর বাঁকের ব্যাসার্ধ আর এর উপর, জি এর উপরে ডিপেন্ড করে, বাট জি তো সেরকম পরিবর্তন হয় না, তার জন্য ওটা দেয় নাই। সো অ্যান্সার হবে অপশান গ নাম্বারটা। তারপর 71 নাম্বার যে একটি গাড়ির নিরাপদে বাঁক নেওয়ার ক্ষেত্রে শর্ত কি? এই যে এখান থেকেই পাবো। আবার ভিটাকে যদি রেখে দিই তাহলে কি হয়? ভি ইকুয়াল টু রুট ওভার tan থিটা আর জি। তাহলে ভি সর্বোচ্চ এই বেগ থাকলে, মানে এই বেগে কোনো গাড়ি রাস্তাতে বাঁক নিতে পারবে, এর চাইতে বেশি হয়ে গেলে দুর্ঘটনা ঘটবে। তাহলে বলতে পারি যে ভি সমান অথবা কম হতে হবে কিসের? tan থিটা আর জি এর। তাহলে এটা কি পাই? ভি লেস দেন অর ইকুয়াল টু tan থিটা আর জি। এই যে হাফ দিয়ে, পাওয়ার হাফ দিয়ে বুঝে যেতেছে রুট। পরের প্রশ্নতে আসি, কি বলছে? যুক্ত অবস্থায় বস্তু দুইটির বেগ কত হবে? তো এখানে খেয়াল করো যে কোনো একটা বস্তু 5u বেগে চলমান ছিল, একটা বস্তু যার বেগ ছিল কত? 5u। তারপরে কি? আচ্ছা, এটাকে এমনি লিখি যে u1 ইকুয়াল টু 5u, আর এর ভর হচ্ছে সম্ভবত m, হ্যাঁ m। আর একটা বস্তু যার ভর হচ্ছে 5m, সেটা কি চলমান ছিল?
কোনো একটি সরলরেখা 5u বেগে চলমান m ভরের একটি বস্তু একই সরলরেখা u বেগে চলমান, এটা আবার u2 হচ্ছে শুধুমাত্র u বেগে চলমান। 5m ভরের একটি অপর বস্তুকে ধাক্কা দিল এবং ধাক্কার পর বস্তু দুটি একটি দিকে যুক্ত অবস্থায় চলতে থাকলো। তো বলছে কি যুক্ত অবস্থায় বস্তু দুইটার বেগ কত? তাহলে ভরবেগের সংরক্ষণশীল নীতি অনুযায়ী আমরা জানি যে m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু v। এই যে দুইটা বস্তু কিন্তু যুক্ত হয়ে গেছে, যুক্ত হয়ে যাওয়া মানে কি দুইটার বেগ সমান হয়ে গেছে। সো এক্ষেত্রে আমরা m1 প্লাস m2 ইন্টু v হিসেবে লিখতে পারি। তাহলে v ইকুয়াল টু কি থাকে m1 প্লাস m2 আর উপরে থাকে m1 u1 m2 u2। m1 কত আচ্ছা পরে লিখতেছি m1 u1 প্লাস m2 m2 u2। তাহলে m1 কত m, u1 কত 5u প্লাস m2 কত 5m, u2 কত শুধু u, নিচে কি আছে m প্লাস 5m। এটা ক্যালকুলেট করলে u না u তো কাটাকাটি যায় না, কাটাকাটি যায় m, তাহলে নিচে থাকে 6 উপরে থাকে 5 5 10 10u তাহলে আলটিমেটলি এটা কাটাকাটি করার পর থাকবে 5/3u 10/6, হ্যাঁ ডাইরেক্ট 10/6 ইউ রেখে দিছে। তাহলে অ্যান্সার কী হবে অপশান খ নাম্বারটা। 73 নম্বরে মুভ করি যে এই সংঘর্ষের আগে এবং পরে, সংঘর্ষের আগে এটা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক? আমি বলছিলাম যে কোনো দুইটা বস্তু যদি যুক্ত হয়ে যায়, সংঘর্ষের পরে যদি যুক্ত হয়ে যায় সেটা কখনোই স্থিতিস্থাপক হবে না, সেটা হবে কি অস্থিতিস্থাপক। আর অস্থিতিস্থাপক মানে কি যে গতিশক্তি সংরক্ষিত থাকবে না। তাহলে ভরবেগ স্থির থাকবে কিন্তু গতিশক্তিটা হ্রাস পাবে। হ্যাঁ গতিশক্তিটা কিছুটা কমে যাবে, যখন দুইটা একটা আর একটার সাথে যুক্ত হয়ে যাবে তখন ভরবেগটা সংরক্ষিত থাকবে আর গতিশক্তিটা কমে যাবে। তারপরে কি 74 নম্বরে কোনো সাইকেল আরোহিকা 60 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে কত বেগে ঘুরতে হবে যাতে সে উলম্ব তলের সাথে 30 ডিগ্রি কোণে আনত থাকে। ঠিক আছে দেখি ওই যে tan θ = v²/rg, ওই সূত্র দিয়ে এই ম্যাথটা সলভ হয়ে যাবে। আমরা জানি কি tan θ কি লিখি, tan θ = v²/rg। তাহলে v = কি √tan θ rg √tan 30 ডিগ্রি আর হচ্ছে কত 60 মিটার ব্যাসার্ধের, 60 জি আমরা জানি 9.8। ক্যালকুলেট করলে কত আছে √tan 30 আর হচ্ছে 60 জি 9.8 18.42। তাহলে অ্যান্সার হবে অপশান খ নাম্বার, এত মিটার পার সেকেন্ড 18.42। এখানে 48 দিয়েছে, যাই হোক কাছাকাছি একটা মান, সো নেওয়া যায়। পরের প্রশ্ন 75 নাম্বার যে স্থির অবস্থান থেকে 100 কেজি ভরের একটি গাড়ি অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার দূরত্বে একটি আনত তল বেয়ে নামছে, গাড়িটির বেগ কত? তাহলে বলছে কি স্থির অবস্থান থেকে 100 কেজি ভরের একটি গাড়ি নামছে। সো এই নামার কোন পয়েন্টে যে বেগ চাইছে সেটা কিন্তু বলা নাই। সো আমরা ধরে নেব যে লাস্ট যে বিন্দু সেখানে এসে বেগটা চাইছে। আর এখানে ছিল u=0, এখানে একটা আছে ভি গেইন করছে, এই ভিটা কত সেটাই বের করতে হবে। তো যেহেতু পথের কোনো বিন্দুতে এটা চাই নাই, বেগটা চাই নাই, সেহেতু আমরা শেষ বিন্দুতে বেগটা বের করব। আর শেষ বিন্দুতে বেগটা আমরা শক্তি সংরক্ষণশীল নীতি খাটায় বের করবো। শক্তি সংরক্ষণশীল নীতির হইতেছে ই ইনিশিয়াল = ই ফাইনাল, একদম ইজি। ই ইনিশিয়াল কত ওই জায়গাতে ছিল mgh পরিমাণ, লাস্টে সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। সো উভয় পক্ষ থেকে mm কাটাকাটি যায়, দেন v = থাকে কি √2gh। এখন 2 × 9.8, h কত হবে
এইচ হবে এই জায়গাটুকু। এখন দেখি এটা কত 30 ডিগ্রি, তাহলে এটা কত হবে 60 ডিগ্রি। এই জায়গাটুকু কত দেওয়া আছে 20 মিটার, তাহলে এই জায়গাটুকু কত হবে, এই জায়গাটুকু হবে হয় 20 sin 30 অথবা 20 cos 60, দুইটা একই কথা। সো আমরা এটা হিসাব করব না, আমরা এটা থেকে লিখে দেবো, যেহেতু এটার সাথে কোণ নাই, কোণ আছে এটার সাথে, সেহেতু আমরা লিখে দিতে পারবো ডাইরেক্ট 20 sin 30 ডিগ্রি। এটা ক্যালকুলেট করলে আসবে √2 × 9.8 ইন্টু sin 30, 7 ডিভাইডেড বাই √5 এত মিটার পার সেকেন্ড। এটা কি অপশানে আছে? আচ্ছা, এখানে 20 মিস হয়েছে, ইন্টু 20 হবে ইকুয়াল টু আছে √2 × 9.8 ইন্টু sin 30 ইন্টু 20, 14 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার হবে 14 মিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন দেখি যে বরাবর বলের মান কত। উদ্দীপকের দিকে খেয়াল করি, উদ্দীপকে y অক্ষ x অক্ষ এর মাঝ বরাবর আর একটা বলের মান দেওয়া আছে কত 5 নিউটন। 5 নিউটন মাঝ বরাবর মানে কি জায়গাটুকু 45 ডিগ্রি। তাহলে এই বরাবর বল অথবা এই বরাবর বলের মান হবে কত, f হবে 5 cos 45, 5 cos 45 sin 45 দুইটা একই ভ্যালু করবে, বের করবে। তাহলে 5 cos 45 এটার মান হবে 5 ডিভাইডেড বাই √2 অথবা 3.53। তাহলে অ্যান্সার হবে অপশান গ নাম্বারটা। 77 নাম্বার, রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের ভিতরে সম্পর্ক কোনটা? A = R আলফা, তাহলে অপশান ডি নাম্বারটা। তারপর 78 নাম্বার, নিরেট চাকতির, আচ্ছা এই প্রশ্নটাতে একটু সমস্যা আছে, 78 নাম্বারে নাই, এই 79 নাম্বারের সমস্যা আছে। 78 নাম্বারটা দেখি, যে নিরেট চাকতির XY অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ কত XY অক্ষের সাপেক্ষে। এই যে এই অক্ষরটার সাপেক্ষে আমি যদি লিখে দেখাই, এই সেই সুন্দর চাকতি, এই চাকতির এই যে ধরো চাকতিটা এই বোর্ড বরাবরই আছে, তো চাকতির লম্ব বরাবর যদি একটা দণ্ড কল্পনা করি এই বিন্দু থেকে, অবশ্যই এই বিন্দু থেকে লম্ব বরাবর একটা যদি দণ্ড কল্পনা করি, সেক্ষেত্রে জড়তার ভ্রামক I = কত হবে? নিরেট চাকতি কিন্তু ফাঁপা না, রিংয়ের মতো না, তো I = হবে ½ mr²। কিন্তু এটা কি বলছে যে না এই বরাবর না, এই বরাবর জড়তার ভ্রামক কত হবে, এই যে এক্স ওয়াই বরাবর। সো এইটার জন্য বের করবার জন্য আমরা গতদিন যেটা দেখছিলাম যে IX = IY + IZ, এই সূত্রটা খাটাবো। তাহলে IX = কত, ½ mr², IY IZ দুইটা সমান, তো I প্রাইম = থাকবে 1/4 mr²। তোমরা এটাকে ডাইরেক্ট মুখস্থ রাখলেও রাখতে পারো। আমার মানে যখন আমি এইচএসসিতে ছিলাম তখন এটা প্র্যাকটিস করতে করতে আমার মুখস্থ হয়ে গেছিলো, এটা আমাকে সলভ করা লাগতো না। এখানে কি চাইছে, চক্রগতির ব্যাসার্ধ চাইছে, এখানে কিন্তু জড়তার ভ্রামকটা চাই নাই। সো চক্রগতির ব্যাসার্ধ K = আমরা কি পাইছিলাম I/m, I কত 1/4 mr² ডিভাইডেড বাই m, কাটাকাটি যায়, আলটিমেটলি থাকবে ½ r। তার মানে কত হবে r/2। তারপরে 80 নাম্বার, যে অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত থাকে ভরবেগ, স্থিতিস্থাপক হোক বা অস্থিতিস্থাপক হোক, দুই ক্ষেত্রে ভরবেগটা সংরক্ষিত থাকবে। তারপরে 81 নাম্বার, যে একটি লিফট এ ত্বরণের নিচে নামছে, m ভরের একজন ব্যক্তি লিফটের মেঝেতে কত বল অনুভব করবে? লিফটের মেঝে এটা, বান্দা এটা নিচের দিকে চলে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে না, হ্যাঁ নিচের দিকে যাচ্ছে। তাহলে এই যে বান্দা আছে ও নিচের দিকে চলে যাচ্ছে, তাহলে ও কিছুটা কম ওজন বল অনুভব করবে। কম ওজন বল মানে কি 9.8টা মাইনাস হবে, মানে কি mg - a, তার মানে অপশান গ নাম্বারটা। তারপরে 82 নাম্বার, একটি বস্তুর ওপর 5 নিউটন বল 10 সেকেন্ড ক্রিয়া করে, ভরবেগের পরিবর্তন কত? দেখো এটা মুখোমুখি করা যায়, ভরবেগের পরিবর্তন চাইছে,
5 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করে। আমরা কি জানি ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে কত 5 সেকেন্ড ধরে কয় সেকেন্ড ধরে 10 সেকেন্ড ধরে 5 নিউটন বল ক্রিয়া করছে, মানে 5 × 10 সো 50 কেজি ভরবেগের পরিবর্তন। হ্যাঁ, কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, হ্যাঁ যে খ নাম্বার অপশানে আছে। তারপরে 83 নাম্বার, 5 কেজি ভর ও 0.25 মিটার ব্যাসার্ধের একটি বেলুন 50 রাইড পার সেকেন্ড কৌণিক বেগে গড়াতে থাকলে তার গতিশক্তি কত হবে? এটা দুইভাবে সলভ করা যায়। একভাবে হচ্ছে বেলুনটাকে গোলক হিসেবে কল্পনা করে, আর একভাবে হচ্ছে বেলুনটাকে বেলুন আকৃতির কিছু একটা চিন্তা করে। এখানে কি বেলুন বলছে নাকি বেলুন বলছে? বেলুন, বেলুন মানে গোলক টাইপেরই হয়, বেলুন আকৃতির হয় না। সো আমরা গোলক আকৃতি ধরে কি করবো, সলভ করবো এটা। তাহলে খেয়াল করো যে 5 কেজি ভর 0.25 মিটার ব্যাসার্ধের একটি বেলুন 50 রাইড পার সেকেন্ড কৌণিক বেগে গড়াতে আছে। যে ধরি এটা একটা আনত তল, এখানে বেলুনটা নিচের দিকে গড়াতে আছে। সো এই ক্ষেত্রে গতিশক্তি চাইছে। সো গতিশক্তি ই কে ইকুয়াল টু হবে হাফ mv স্কোয়ার রৈখিক গতিশক্তি প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার কৌণিক গতিশক্তি। এই হাফ এম ভি এর জায়গাতে আমরা লিখতে পারি ওমেগা আর, কারণ ভি ইকুয়াল টু কি ওমেগা আর। তাহলে ওমেগা আর তার উপর স্কোয়ার, সো ওমেগা স্কোয়ার আর স্কোয়ার প্লাস হাফ আয়ের জায়গাতে আমরা লিখতে পারি ইসের ক্ষেত্রে গোলকের ক্ষেত্রে যেহেতু বেলুনটা ফাঁপা একটা গোলকের মতো চিন্তা করো, ফাঁপা গোলকের ক্ষেত্রে জোরদার ভ্রামক কি 2/5 mr স্কোয়ার। তাহলে কত হবে 2/5 mr স্কোয়ার ওমেগা স্কোয়ার। তাহলে এই 2 কাটাকাটি যাবে, হাফ আর 1/5 যোগ করলে হবে 7/10 m ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। সবগুলা মান বসাই দিলে অ্যান্সার আসবে 546.875, 546.875 এত জুল। বাট এখানে 585 আছে, 546 বলে কিছু নাই। সো এটা একটা অ্যাডমিশন প্রশ্ন, যদি এতটা কম বেশি আছে যে 546 585, এটা মোটামুটি কাছাকাছি কিন্তু একটা মান, যদিও ভালো ডিফারেন্স আছে বাট স্টিল কাছাকাছি একটা মান, সেক্ষেত্রে আমরা মানবো। বাট যদি এরকম দেখতাম যে 500-ই আশেপাশে নাই, সেটা 1000 2000 বা 0 আছে, এরকম অনেকটা ডিফারেন্স আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে অ্যাভয়েড করবো, আমরা মারবই না। যদি মারি তা সেক্ষেত্রে কিন্তু মার্কস কাটা যাবে, বাট এই টাইপের ক্ষেত্রে অ্যান্সার করা যায়। তারপরে 84 নাম্বার দেখি যে 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে। ভালো কথা, বস্তুটিকে 20 সেকেন্ডে থামাতে হলে কত বল প্রয়োগ করতে হবে? দেখো আবার ভরবেগের পরিবর্তন কিন্তু করতে হচ্ছে, বইটা 5 কেজি ভরের বস্তুটা কিন্তু একটা নির্দিষ্ট বেগে চলতেছিল, সেই বস্তুটাকে একটা নির্দিষ্ট বল প্রয়োগ করে তার ভরবেগের পরিবর্তন করতে হবে। সো সেক্ষেত্রে কী হবে যে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বলটা ভরবেগের পরিবর্তনের হারের সমান। পরিবর্তনের হার কীভাবে বের করে? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, আর জাস্ট এমটা গুণ দিয়ে দেবো। তাহলে কী হবে, এম কত 5, ভরবেগের পরিবর্তন কত 10 ডিভাইডেড বাই 20, 5 ডিভাইডেড বাই 2 মানে কত হবে 2.5। তাহলে অ্যান্সার হবে 2.5। পরের প্রশ্ন দেখি, কি বলে বলের ঘাতের একক কোনটি? বলের ঘাতের একক হচ্ছে নিউটন না, জুল না, কেজি মিটারও না, কেজি মিটার পার সেকেন্ড। 86 নাম্বার, লিফটে দণ্ডায়মান একটি ব্যক্তি অতি ভারহীনতা পরিলক্ষিত হবে কখন? অতি ভারহীনতা, এটা যে অতি ভারহীনতা বলতে কি যে বুঝাইছে উপরওয়ালাই ভালো জানে, এই প্রশ্ন অ্যাভয়েড করি। এখানে অ্যান্সার দেওয়া আছে এ ইজ গ্রেটার দ্যান জি, এটা কোনো লজিক্যাল ব্যাখ্যা নাই, সো এটা আমি অ্যাভয়েড করতেছি। পরে 87 নাম্বার দেখো, একটু সুন্দর প্রশ্ন দেওয়া আছে যে নিচের কোন লেখচিত্রটি গতিশীল কণার গতিশক্তি ও ভরবেগ পি এর পরিবর্তন নির্দেশ করে? খেয়াল করো, আমরা জানি ই কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। ওয়াই কি আছে রুট ই কে, তাহলে উভয় পক্ষকে রুট করে দিই, ইকুয়াল টু কী হবে পি ডিভাইডেড বাই রুট 2m। এই ইকেটাকে রুট ইকেটাকে আমি ওয়াই ধরলাম, আর
এই পিটাকে আমি ধরলাম 1/x। সো আমি লিখতে পারি, মানগুলো বসাই দিলে এরকম দাঁড়ায় y = 1/x ইন্টু √2m। √2m এটা তো কনস্ট্যান্ট, সো আমরা বলতে পারি y সমানুপাতিক 1/x। আর এইটার গ্রাফ হইতেছে এরকম। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অপশান ঘ নম্বর। তারপরে 88 নাম্বার, এক ব্যক্তি প্লেনের মধ্যে একটি স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে একটি বস্তুর ওজন পরিমাপ করছেন, কাজ কাম পায় নাই, ঠিক আছে। এরোপ্লেনটা স্থির অবস্থা থেকে খাড়া উপরের দিকে ক্রমাগত উঠতে থাকলে স্প্রিং তোলা যন্ত্রের পাঠের কিরূপ পরিবর্তন হবে? দেখো, এটা একটা রকেটের কাহিনী বলছে, যে রকেটের ভিতরে কোনো এক বান্দা হুদাই স্প্রিং কি বলছে এটাকে, স্প্রিং তোলা যন্ত্র দিয়ে পরিমাপ করতেছিল কোনো একটি কিছুর ভর, করতে করতে উপরের দিকে উঠছিল। তো ইনিশিয়ালি উপরের দিকে উঠতে একটা যদি নির্দিষ্ট ত্বরণ উপরের দিকে উঠে, তখন কী হবে? এই যে এটা ধরো ওই স্প্রিং তোলা যন্ত্র, এটা উপরের দিকে উঠছে, তখন একটা নির্দিষ্ট একটা এক্সট্রা বল ফিল করবে। বাট একটা নির্দিষ্ট উচ্চতে ওঠার পরে কিন্তু অভিকর্ষের ত্বরণ জি এর মান কমতে থাকবে। সো সেক্ষেত্রে সেটা ওই বলটা আবার কমতে থাকবে। সেখানে অ্যান্সার কী হবে? যে প্রথমে বৃদ্ধি পাবে এবং পরে হ্রাস পাবে। গেল 89 নাম্বার, দেখি যে 60 কেজি ভরের একটি বস্তুর ওপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ 10 মিটার/সেকেন্ড বৃদ্ধি পাবে? F = ma। এই যে F = ma, এ কি v-u/t। তাহলে দেখি m কত দেওয়া আছে, m দেওয়া আছে 60, v-u 10/t কত? 1 মিনিট, 1 মিনিট কত? 60 সেকেন্ড, তার মানে কত? 10 নিউটন। তারপরে এইটা 0.01 মিটার দৈর্ঘ্যের একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তীয় বিন্দুর রৈখিক বেগের মান কত? ঘড়ির কাঁটার প্রান্তীয় বিন্দুর রৈখিক বেগের মান কত? রৈখিক বেগ সমান কি? v = ω/r। একটু মুখোমুখি করার চেষ্টা করো। v = ω/r, ω = কি? 2π/t। t কত? মিনিটের কাঁটা বলছে, একটা মিনিটের কাঁটা এক বিন্দু থেকে শুরু করে আবার ওই বিন্দুতে আসে কতক্ষণে? 1 মিনিট সময়ে। তাহলে 2π/t এর জায়গাতে 60। তাহলে কি পেলাম? ওমেগা পেয়ে গেলাম। এখন আরটা কোন দিলে আমরা v = ω/r টোটালটা পেয়ে যাবো। আর কত? 0.01। তাহলে আসবে 1.047 × 10⁻³ -3 নাই কেন? আচ্ছা ওয়েট, এখানে মিনিটের কাঁটা বলছে। মিনিটের কাঁটা এক বিন্দু থেকে শুরু করে আবার ওই বিন্দুতে আসে কিন্তু 60 মিনিট/সেকেন্ডের কাঁটা 1 মিনিট পর আসে, বাট মিনিটের কাঁটা 1 ঘন্টা পর আসে। এই 1 ঘন্টা পরের জন্য আরেকটা 60 দিয়ে গুণ দিতে হবে, মানে 2π/3600 × 0.01 হবে। এক্ষেত্রে অ্যান্সার হবে 1.74 × 10⁻5। অপশান গ নাম্বার। 91 নাম্বার, সাইকেলের বেগ এবং চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত? আমরা জানি ঘর্ষণ বলের মান অলওয়েজ 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে। অ্যান্সার হবে অপশান গ নাম্বার। তারপরে 92 নাম্বার, এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, সো এটা অ্যাভয়েড করে 93 নাম্বার দেখি। যে সমকৌণিক বেগে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রামকের অনুপাত কত? এটা হবে কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। এখানে কি বলছে? সমকৌণিক বেগে আবর্তনরত কোনো একটা বস্তু ঘুরতেছে, দৃঢ় বস্তুর গতিশক্তি আর জড়তার ভ্রামকের অনুপাত কত হবে? গতিশক্তি, জড়তার ভ্রামক, ইকে = কি আছে? ½ I/ω²। তো এখানে বলছে কি যে দৃঢ় বস্তুর গতিশক্তি, জড়তার ভ্রামকের অনুপাত মানে E/I, এটা কিসের সমানুপাতিক হবে? কৌণিক বেগের বর্গের সমানুপাতিক, মানে E/I সমানুপাতিক হবে কি? ω²। তারপর 94 নাম্বার, যে দুটি সমান ভরের বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে, ঠিক আছে, সংঘর্ষের পূর্বে ও পরের ভরবেগ একই থাকবে, ঠিক আছে, মোট গতিশক্তি একই থাকবে, ঠিক আছে, সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের বেগ বিনিময় করবে, হ্যাঁ ঠিক আছে। যদি সংঘর্ষ স্থিতিস্থাপক হয় সেক্ষেত্রে দুইটা বস্তু একটা আরেকটার সাথে বেগ বিনিময় করে। সবগুলো অ্যান্সার হবে। 95 নাম্বার, কত মানের একটি বল 10 কেজি ভরের একটি বস্তুর উপর 4 সেকেন্ড ক্রিয়া করলে বেগের পরিবর্তন 40 মিটার/সেকেন্ড হবে? অনেকবার পড়াইছে এটা, যে m v-u/t, m হচ্ছে 10, v-u কত? 40/4। অ্যান্সার হবে 100 নিউটন। 96 নাম্বার, যে একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে 5.2 × 10⁻11 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 2.18 × 10⁻6 মিটার/সেকেন্ড বেগে প্রদক্ষিণ করছে। ইলেকট্রনের ভর দেওয়া আছে, কেন্দ্রমুখী বলের মান কত? যে মানগুলো দেওয়া আছে এগুলো কিন্তু মোটামুটি
অ্যাকচুয়াল মানই দেওয়া আছে, এরকম টাইপেরই ব্যাসার্ধ থাকে, এরকম টাইপেরই বেগ নিয়ে ইলেকট্রনটা ঘুরতে থাকে। তো সেক্ষেত্রে কেন্দ্রমুখী বলের মান হচ্ছে আমরা জানি mv² বাই আর। এম কত এখানে 9.1 ইন্টু 10⁻31, ভি কত 2.18 ইন্টু 10⁻6, 2.18 ইন্টু 10⁻6 mv² বাই আর কত 5.2 ইন্টু 10⁻11, 8.3167 ইন্টু 10⁻8। এই যে খ নাম্বার। তারপরে 97 নাম্বার, টর্কের একক কি? আচ্ছা, এগুলো কিন্তু একদম ইজি, তার জন্য আমি জাস্ট দেখাচ্ছি যে কেমনে হাতে কলমে এটা করা যায়। এটা কিন্তু আমি চাইলেই কেন্দ্রমুখী বল এফ ইজ ইকুয়াল টু mv² বাই আর, তারপরে সবগুলো মান বসায় 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 করে দেখাতে পারতাম, বাট সেটা আমি দেখাচ্ছি না, কারণ এটা আমি বেশ কয়েকবার দেখাই আসছি। আর এটা তোমাদেরকে এই টাইপের ছোটো ছোটো ইগুলা এমসিকিউগুলা হাতে কলমে করার, মানে একদম জাস্ট তুমি প্রশ্ন দেখবে, ক্যালকুলেটর চিপবে, অ্যান্সার বের হবে, এমসিকিউ করবে, সলভ করবে, এমনি তোমাদেরকে করার প্র্যাকটিস করতে হবে। তারপর 97 নাম্বার দেখো, টর্কের একক কি? টর্ক টাও ইকুয়াল টু একটা ছিল আর ক্রস আলফা, তার মানে নিউটন মিটার বলতে পারি। আর হচ্ছে এম, আর এফ হচ্ছে সরি আর ক্রস এফ টাও, টাও ইকুয়াল টু আর ক্রস এফ, আর এর জন্য এম, এফ এর জন্য কি নিউটন, তাহলে কি বলতে পারি নিউটন মিটার। এটা তো আগেও সলভ করছি। তারপর আরেকটা কী হবে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, জুল পার সেকেন্ড হবে না। 98 নাম্বার দেখি, যে সংঘর্ষের ফলে বস্তুদ্বয় মিলিত হলে মিলিত বেগ কত হবে? এটাও কয়েকবার করে দেখেছি, সেটা আর করতেছি না। জাস্ট এই যে m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু ভি, ওই সূত্র দিয়ে এই 98 নাম্বার সলভ হয়ে যাবে। তারপরে এটা দেখি যে 99 নাম্বার 100 নাম্বার দুইটাই মোটামুটি ইন্টারেস্টিং ম্যাথ আছে। দেখি 99 কি বলছে, চিত্র কয়ে জড়তার ভ্রামক আয়ন এবং ক্ষয়ে জড়তার ভ্রামক আই2 হলে কোনটি সঠিক? আয়ন ইজ টু আই2 দেখা যাচ্ছে চারটা অপশানে, আয়ন ডিভাইডেড বাই আই2। আয়ন কি হবে? এক কর্নারে আছে, কর্নারে থাকলে আমরা জানি 1/3 এম এল স্কোয়ার, আর যদি মিডিলে থাকে তাহলে 1/12 এম এল স্কোয়ার। সব কিছু কাটাকাটি যায়, 12টা উপরে যায়, 3টা নিচে থাকে, তাহলে কাটাকাটি থাকে কত 4। তাহলে আয়ন ইজ টু আই2 ইকুয়াল টু হয় 4:1। তারপরে কি বলছে, আচ্ছা এটার আনসার হচ্ছে 4:1 গ নাম্বার। তারপরে একটা 100 নাম্বার, যে চিত্র খ এ চক্রগতির ব্যাসার্ধ কত? চিত্র খ, এখানে চক্রগতির ব্যাসার্ধ কে ইকুয়াল টু আমরা জানি √/i ডিভাইডেড বাই এম। আই কত? 1/12 এম এল স্কোয়ার, এখানে কি এল দিয়ে প্রকাশ করছে? আরে মানও দিয়ে দিয়েছে 2 মিটার, ডিভাইডেড বাই কত এম, এম কাটাকাটি যায়, কি থাকে √12। এই যে এটা √1/12 ইন্টু এল স্কোয়ার, এল এর মান কত? দণ্ডের মোট দৈর্ঘ্য 2 মিটার, সো এটা কত হবে ইন্টু 2। এই যে এইটা আর এটা কিন্তু কাটাকাটি গেছে গা, এই তো 4 হয়ে পড়ছে, এটা কাটাকাটি গেছে গা, দেন শুধু এল ছিল, এলের জায়গাতে 2 বসাই দিছি, তাহলে 2 ডিভাইডেড বাই √12। এটা ক্যালকুলেট করলে আসবে 1 ডিভাইডেড বাই √3, তার মানে অপশান ক নাম্বার। 101 নাম্বার দেখি, যে বলের ঘাতের সাথে কোন রাশিটির সাংখ্যিক মান সমান? বলের ঘাত রৈখিক ভরবেগের পরিবর্তন, ওই যে আমরা দেখে আসছে না যে জে ইকুয়াল টু এফটি ইজ ইকুয়াল টু p2 মাইনাস p1, মানে রৈখিক ভরবেগের পরিবর্তনের হার। পরের প্রশ্ন, যে খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল প্রযুক্ত হলে তাকে কি বলে? তাকে ঘাত বল বলে। পরের প্রশ্ন 103 নাম্বার, যে 1500 কেজি কি বলছে 103 নাম্বারে, গাড়ির ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল কত? এফ কত হবে? এখন আমরা কি জানি এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ। তাহলে খেয়াল করো যে একটা গাড়ি, মানে উদ্দীপকটার দিকে খেয়াল করো, যে 1500 কেজি ভরের একটি গাড়ি 400 নিউটন ঘর্ষণ বলযুক্ত সোজা রাস্তায় 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলে। একটা গাড়ি গাড়ির নাম কি আমি নিজেও জানি না, সো এটা চলতেছে, এটা ত্বরণ কত? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঘর্ষণ বল কাজ করতেছে কত? 400 নিউটন। তারপরে কি
ভর কত 1500 কেজি। দেন বলছে যে গাড়ির ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল কত, ইঞ্জিন কতটুকু প্রযুক্ত বল দিতেছে। এখন খেয়াল করো যে ঘর্ষণ যে বলটা আছে এটাকে উপেক্ষা করে এক্সট্রা বল দিচ্ছে, এক্সট্রা বল দেওয়ার পরে কত পাচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এফ ইকুয়াল টু কী হবে এম এ, এম কত 1500, 1500 না 15,000, 1500 ঠিক আছে। এ কত 5, 5 15 75, মানে কত হওয়া উচিত 7500 এত নিউটন। এখানে কি আছে 7.5 কিলো নিউটন, তাহলে অ্যান্সার হওয়া অপশান গ নাম্বারটা। কিন্তু তোমরা বলতে পারো যে ওয়েট ভাই এখানে তো ঘর্ষণ বল ছিল, ঘর্ষণ বলটা কোথায় গেল? অ্যাকচুয়ালি খেয়াল করো ঘর্ষণ বল ছিল, এই ছিলটাকে উপেক্ষা করে ইঞ্জিনটা বল প্রয়োগ করে এই 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণটা অর্জন করছে, অর্জন অলরেডি করে ফেলাইছে। তাহলে এফ ইকুয়ালটা কি এম এ, বসাই দিলে 7.5 কিলো নিউটন। পরের স্লাইড এবং লাস্ট স্লাইড। কি বলছে যে উদ্দীপকের গাড়িটি যদি ত্বরণে না চলে, ধ্রুব বেগে চলে, তবে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল বনাম সময় লেখচিত্র কেমন হবে? বল বনাম সময় লেখচিত্র এরকম হবে যে একটা এটা হচ্ছে y অক্ষ, এদিকে বল প্রকাশ করতেছে, এদিকে সময় প্রকাশ করতেছে, এরকম একটা বল প্রযুক্ত হবে। এখন বলতে পারো যে ভাই বল প্রযুক্ত হলে তো একটা ত্বরণ থাকবে, এখানে তো বলছে যে ত্বরণে যদি না চলে তাহলে কেমন হবে, বাট না, অ্যাকচুয়ালি ত্বরণ থাকবে না। এর যে বলটা প্রয়োগ করবে সেটা ঘর্ষণ বলের সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে, তার জন্য কোনো ত্বরণ থাকবে না, তার জন্য গ্রাফটা এরকম হবে। তাহলে অ্যান্সার কী হবে অপশান ক নাম্বার। 105 নাম্বার, যে রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কোনটা, যার সূত্র ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর। এই যে এটার ক্ষেত্রে খেয়াল রাখবা যে ডট না, কিন্তু ডট না, এটা অবশ্যই ক্রস গুণফল হবে। অপশান ঘ নাম্বার অ্যান্সার। হ্যাঁ 105 অপশান ঘ নাম্বার আছে। সো এ পর্যন্তই নিউটনের মেকানিক্সের অনশটটা আমি শেষ করতেছি। আই হোপ তোমরা যদি সব কিছুই মনোযোগ দিয়ে সলভ করে থাকো, আর যদি এই পর্যন্ত এসে থাকো, তাহলে তোমাদের নিউটনের মেকানিক্স অনেকটাই আয়ত্তে চলে আসবে। কারণ ইসাক স্যার বইটাকে সাজাইছেনই সেভাবে যাতে সবগুলো টপিক মোটামুটিভাবে কভার হয়ে যায়। তারপরও এক্সট্রা কিছু কোশ্চেন আসতে পারে, সেগুলো আমরা যে বাজারে যে গাইডগুলো আছে সেগুলো থেকে এক্সট্রা প্র্যাকটিস করলে অবশ্যই সেটা বেটার হয়। কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো চেষ্টা করবা সব কিছু মাথা ঠান্ডা রেখে যতটা সম্ভব শর্ট টাইমের ভিতরে সবগুলো কভার করতে।